শুভেচ্ছা, সবাইকে স্বাগত। সন্ধ্যার মাছরাঙা সংবাদের সঙ্গে আছি আমি ইবতিসাম নাসিম মৌ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। প্রবল ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ দেশের উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে। এর প্রভাবে বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে বিভিন্ন জেলায়। এরই মধ্যে নদ নদীর পানি বেড়েছে, নিচু এলাকা প্লাবিত হয়েছে। ঝড়ের মূল কেন্দ্র অতিক্রম করতে পারে রাত 10টার দিকে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে 8 থেকে 10 ফুট উঁচু জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। নিবন্ধিত হজযাত্রীদের অনেককে মৃত কিংবা অসুস্থ দেখিয়ে বাড়তি টাকার বিনিময়ে তাদের পরিবর্তে অন্য দেশ সৌদি আরব পাঠাচ্ছে কিছু এজেন্সি। এসব এজেন্সি এখনও অন্তত 4,000 হজযাত্রীকে বিমানের টিকিট দেয়নি। অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা জানিয়েছে হজ এজেন্সিগুলোর সংগঠন হাব। এরই মধ্যে 58টি এজেন্সিকে শোকজ করেছে ধর্ম মন্ত্রণালয়। এবং সাবেক আইজিপি বেনজির ও তার স্ত্রী সন্তানের নামে থাকা আরও স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। আজ ঢাকা মহানগর আদালত এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। এর মধ্যে রয়েছে বেনজির আহমেদ ও তাঁর স্ত্রী সন্তানের নামে থাকা আরও 113টি দলিলের সম্পদ, গুলশানের 4টি ফ্ল্যাট এবং বিভিন্ন কোম্পানিতে থাকা শেয়ার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ দেশের উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে। মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে 10 এবং চট্টগ্রাম ও কক্সবাজারে 9 নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আরও জানাচ্ছেন নিয়াজ মোরশেদ। ঘূর্ণিঝড় রিমালের মূল কেন্দ্র প্রতি মুহূর্তে আগাচ্ছে উপকূলের দিকে। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যে উপকূল অতিক্রমের সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 135 কিলোমিটারের বেশি। বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে ইহার অগ্রভাগ দমকা এবং জোরো হাওয়ার সৃষ্টি শুরু হয়েছে। সাইক্লোনটা উপকূলের দিকে অগ্রসর হতে থাকবে, ততই সেই দমকা বাতাস এবং বৃষ্টিপাতের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে এবং এটা স্থলভাগের দিকে ততই অগ্রসর হবে। পায়রা ও মোংলা সমুদ্র বন্দর সহ উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং নিকটবর্তী চর ও দ্বীপসমূহে 10 নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে এবং কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দর সহ চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং সংলগ্ন দ্বীপ ও চরসমূহকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এটা উত্তর দিকে অগ্রসর হচ্ছে, সুতরাং এটা মংলা এবং পায়রা সমুদ্র বন্দরের দিকে আগাচ্ছে। যেটা 295 আছে, এটা হয়তো আপনার কমে 250 বা 40 সাইডের দিকে চলে আসতে পারে। উপকূলীয় জেলাসমূহের নিম্নাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 12 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে। ঘূর্ণিঝড় আঘাত হানার পর উদ্ধার কার্যক্রম সুষ্ঠুভাবে করতে সব ধরনের পরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। রেস্কিউ করার জন্য আমাদের মেডিকেল টিমগুলি সব প্রস্তুত রয়েছে এবং আমাদের সেনাবাহিনীর লোকজন যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্য তারা প্রস্তুত রয়েছে। বিশেষ বিজ্ঞপ্তি জারি করে আবহাওয়া অধিদপ্তর বলেছে, এই ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট ভারী ও অতি ভারী বৃষ্টিপাতের কারণে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ভূমিধস হতে পারে। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলের নদ নদীর পানি অনেকটাই বেড়ে গেছে। থেমে থেমে বৃষ্টি ও বজ্র বৃষ্টির সাথে বইছে ঝোড়ো বাতাস। বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দী রয়েছেন অনেক মানুষ। অনেকে আশ্রয় নিয়েছেন সাইক্লোন শেল্টারে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যতই এগিয়ে এসেছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল, ততই উত্তাল হয়ে উঠেছে সাগর। বেড়েছে ঝোড়ো বাতাসের তাণ্ডব লীলা। এরই মধ্যে পটুয়াখালীর রাঙ্গাবালী, গলাচিপা, মির্জাগঞ্জ ও কলাপাড়ায় বেড়িবাঁধের বাইরের অংশের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পানি ঢুকে পড়েছে শহরেও।
বৈরী আবহাওয়ায় সাগর উপকূল থেকে বোনকে বাড়ি আনতে গিয়ে কলাপাড়ার কাউয়ারচর এলাকায় জোয়ারের তোরে ভেসে যান শরীফ। পরে 2 ঘন্টার চেষ্টায় তার মরদেহ উদ্ধার করেছে কুয়াকাটা নৌ পুলিশ। বৃষ্টি ও দমকা হাওয়া বইছে ভোলায়, উত্তাল হয়ে উঠেছে মেঘনা। এরই মধ্যে ঢালচর ও কুকরিমুকরি সহ বিভিন্ন চরাঞ্চলে নদীর পানি স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ফুট বেড়েছে। বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 7,000 মানুষ। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন অনেকে। স্কুলের মধ্যে আইছে নাকি কবু তা জানি না, আশ্রয় কেন্দ্রে পাইয়ে এখানে এসে আমরা আর কি জানলে আর কি বাদ। এই মুহূর্তে 734টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা আছে এবং এখানে আজকে আমাদের কাছে সংবাদ এসেছে যে লোকজন উঠতে শুরু করেছে। এখন পর্যন্ত যেটা জানা গেছে যে প্রায় 10,000-এর কাছাকাছি লোকজন আশ্রয় কেন্দ্রে উঠেছে। প্লাবিত হয়েছে নোয়াখালীর হাতিয়ার, হরণী, ছানন্দী ও নলচিরা ইউনিয়ন ও নিঝুম দ্বীপের বিভিন্ন এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 30,000 মানুষ। বেড়িবাঁধ না থাকার কারণে জোয়ারের সমস্যা। রাত্রে বেলা হইলে কি হয়ে যায় এখন বলা যায় না। জলজীবন বন্যা বাতাস খুব বেশি। শতভাগ কাঁচা ঘর বাড়ি বিধ্বস্তের আশঙ্কা করা হচ্ছে এবং রাস্তাঘাট, মাছ সব প্লাবিত হয়েছে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের আফসার মোল্লার বাড়ি সংলগ্ন ক্লোজার ভেঙে পানি ঢুকছে। ঝুঁকিতে পড়েছে পদ্মপুকুর, মুন্সীগঞ্জ এবং আশাশুনির দয়ারঘাট, দিগলার আইট, প্রতাপনগর এবং শ্রিউলা ইউনিয়নের বেশ কিছু এলাকা। অন্যদিকে সুন্দরবনের নদ নদীর পানি অস্বাভাবিক বেড়েছে। প্লাবিত হয়েছে বিভিন্ন দর্শনীয় স্থান। এতে মোংলা নদীর দুপারে আটকা পড়েছে শত শত যাত্রী। রিমালের প্রভাব এড়াতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে বরিশাল সহ উপকূলীয় সব জেলার নদী বন্দরে। পণ্য ওঠানামা ও খালাস বন্ধ রাখা হয়েছে পায়রা ও মোংলা সহ চট্টগ্রাম বন্দর জেটি ও বহির্নোঙরে। এছাড়া দুপুর 12টা থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার পর সাতক্ষীরা, পটুয়াখালী, বাগেরহাট ও বরগুনা থেকে উপকূলের পরিস্থিতি জানিয়েছেন আমাদের সহকর্মীরা। এখন ভাটার সময় পানি নদীতে অন্য সময় যে পরিমাণ থাকবার কথা এখন তার থেকে অনেক বেশি পরিমাণ রয়েছে। এক থমথমা ভাব বিরাজ করছে। উপকূলের নদীগুলোর পানি স্বাভাবিকের থেকে বেশি পরিমাণ থাকায় রেমালের প্রভাবে যদি বাতাসের তীব্রতা বেড়ে যায় সেটি উপকূলের যে বেড়িবাঁধগুলি আছে সেটির উপরে আঘাত আসলে একটু ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হবে। যদি এখন দিনের বেলায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে সেটি যদি রাতের পর এই রাতের পর যদি এই ধরনের ঘূর্ণিঝড় আঘাত আনে সেটির ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়। এখন পর্যন্ত সাতক্ষীরার জেলা প্রশাসনের কন্ট্রোল রুম থেকে আমরা যেটি জানতে পারছি যে 882টি আশ্রয় কেন্দ্রের মধ্যে 15,000-এর মতো মানুষকে তারা আশ্রয় কেন্দ্রে আনতে পেরেছে এবং 1,000-এর মতো গবাদি পশুকে তারা আশ্রয় কেন্দ্রে নিশ্চিত করতে পেরেছে। এই ঘূর্ণিঝড়টি যদি রাত 10টার পরে বা জোয়ার যখন সৃষ্টি হবে তারপরে যদি এই উপকূল অতিক্রম করে তখন কিন্তু আরো ভয়ের পরিবেশ সৃষ্টি হবে, তখন কিন্তু আরো উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। এখনো কিন্তু আসলে যে আমাদের বেড়িবাঁধের বাইরে যে সকল পরিবার বসবাস করে তারা কিন্তু উচ্চ জোয়ারের পানিতে কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং মানবেতর জীবনযাপন করছেন। এছাড়া পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে তাদের বিভিন্ন স্থানে কিন্তু বেড়িবাঁধের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। পটুয়াখালীর পানপট্টি, চরমন্তাজ, চালিতা বনিয়া, চরান্ডা সহ বিভিন্ন পয়েন্টে কিন্তু বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে। 10 নম্বর বিপদ সংকেতের পর থেকে বাগেরহাট জেলার 359টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসক খালিদ হোসেন আমাকে জানিয়েছেন যে আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বিশেষ করে শরণখোলা, মোরলগঞ্জ এবং মোংলায়। সেখানে যদিও এখনো কোনো আশ্রয় কেন্দ্রে লোকজন আসেনি, সতর্কতা মাইকিং শোনার সঙ্গে সঙ্গে কিন্তু তারা সেই আশ্রয় কেন্দ্রে যারা যেতে পারে সেজন্য রোভার স্কাউট যারা আছেন ভলান্টিয়ার প্রায় 4,000 স্বেচ্ছাসেবককে কিন্তু নিয়োগ করা হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরগুনা শহরের উপকণ্ঠে বড় পটকাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে। এখানে আমরা যেটা দেখতে পেয়েছি যে অসংখ্য মানুষ কিন্তু এই আশ্রয় কেন্দ্রে এসে আশ্রয় গ্রহণ করেছে। পাশেই বেশ কয়েকটি আশ্রয়ন প্রকল্প রয়েছে, সেখানকার অসংখ্য নারী পুরুষ এখানে এসে আশ্রয় নিচ্ছে এবং আরো আসতে শুরু করেছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বরগুনার 6টি উপজেলায় 642টি আশ্রয় কেন্দ্র এবং 3টি মুজিব কেল্লা প্রস্তুত রাখা হয়েছে। প্রায় 3 লক্ষাধিক মানুষ সেই আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় গ্রহণ করতে পারবে। এছাড়াও এই জেলার 42টি ইউনিয়নে 42টি মেডিকেল টিম গঠন করা রয়েছে এবং প্রায় 9000 স্বেচ্ছাসেবক কাজ করছে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলার জন্য। প্রবল এই ঘূর্ণিঝড় কত সময় ধরে বাংলাদেশ ভূখণ্ড অতিক্রম করবে এবং এর প্রভাবে আগামীকাল দেশের আবহাওয়া কেমন থাকবে তা বিস্তারিত জানাচ্ছেন আমাদের রিপোর্টার আনোয়ার হোসেন। বঙ্গোপসাগরে থাকা প্রবল ঘূর্ণিঝড় রিমাল এরই মধ্যে এর অগ্রবর্তী অংশ বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবেশ করতে শুরু করেছে। আমার সামনে যে উইন্ডির যেই অ্যানিমেশনটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এই হলো ঘূর্ণিঝড়ের চোখ, এবং ঘূর্ণিঝড়ের চোখ হওয়া মানে হলো ঘূর্ণিঝড়টি প্রবল বিধ্বংসী, আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যেটা বলেছে, এবং এ তার সম্পূর্ণ শক্তি নিয়ে আসলে উপকূল অতিক্রম করবে। এরই মধ্যে দেখা যাচ্ছে যে এই অগ্রবর্তী অংশ, এই যে আমাদের বাংলাদেশের উপকূল, এই বাংলাদেশের উপকূলের দিকে এরই মধ্যে প্রবেশ করেছে, মেঘ প্রবেশ করেছে এবং এখানে বেশ এখন বৃষ্টি হচ্ছে, ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে। এটার মূল ভাগ অর্থাৎ মধ্যভাগকে আবহাওয়া অধিদপ্তর যেটাকে বলে উপকূল অতিক্রম করা, সেই মধ্যভাগ এখনো উপকূল অতিক্রম শুরু করেনি। সন্ধ্যা 7টা 7:30টার পরে থেকে এটার কিছুটা অংশ উপকূল অতিক্রম করা শুরু করবে, কিন্তু এটা আসলে সম্পূর্ণ নির্ভর করে এই সাইক্লোনটা অনেক সময় স্টে করে, অনেক সময় দ্রুত এর বডিলি মুভমেন্ট হয়, তো তার উপর নির্ভর করে এবং এই কারণে আসলে সেটা সন্ধ্যা 6টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত বলা হয়েছে। তো উইন্ডি চিত্রে আমরা সেটা দেখতে পাচ্ছি যে এই সাইক্লোনটির এখনকার অবস্থান এবং এটা খুব কাছাকাছি আসলে উপকূলের কাছাকাছি চলে এসেছে। এই ঘূর্ণিঝড়ের প্রায় 70% অংশই বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করবে এবং বাকি 30% অংশ পশ্চিমবঙ্গ দিয়ে অতিক্রম করবে, এবং ঘূর্ণিঝড়টির ডান দিকের অংশ এবং মূল চোখটি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করবে এবং এখানে সবচেয়ে বেশি বিধ্বংসী বাতাস এবং প্রচুর পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাবো, যেটা সন্ধ্যা 6টা থেকে রাত 10টার মধ্যে উপকূল অতিক্রম করবে বলে বলা হচ্ছে। এবং পাশাপাশি এটা আজকে সারা রাত সময় নেবে এই উপকূলটা অতিক্রম করতে। এটা মধ্যাঞ্চলে ল্যান্ড ডিপ্রেশন হিসেবে অর্থাৎ স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করবে, যে কারণে প্রচুর পরিমাণে বৃষ্টি সারা বাংলাদেশে আগামীকাল থাকবে এবং ব্যাপক ঝোড়ো বাতাসও থাকবে। প্রবল ঘূর্ণিঝড় রিমালের ট্র্যাক দেখতে পাচ্ছি এবং যেটা বলা হচ্ছে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে বাংলাদেশের খেপুপাড়া এর মাঝখান দিয়ে এটি মূল কেন্দ্র অতিক্রম করবে। এবং আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি, সেখানে যেটা জানিয়েছে রাত 12টা বাজে জোয়ার শুরু হবে এবং সন্ধ্যা 6টার দিকে ভাটা থাকবে। তো এখন আসলে ভাটা চলছে, তো সন্ধ্যা 6টা থেকে রাত 10টার মধ্যে যদি এর মূল ভাগ অতিক্রম করে তাহলে আসলে সেই অর্থে জলোচ্ছ্বাস আসলে কমে যাবে, অর্থাৎ 8 থেকে 12 ফুট যে জলোচ্ছ্বাসের কথা বলা হয়েছে সেটা আসলে হয়ে যাবে 6-7 ফুটের মতো জলোচ্ছ্বাস। আর এটা যদি রাত 12টা পর্যন্ত নাগাদ অতিক্রম করে তাহলে কিন্তু জলোচ্ছ্বাস 8 থেকে 12 ফুট পর্যন্ত হবে, অর্থাৎ সেক্ষেত্রে ডেভাস্টেশন বিধ্বংসী ভাবটা আসলে বেশি থাকবে, মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হবে। এবার অন্যান্য প্রসঙ্গ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ভিত্তিক তথ্যচিত্র কলকাতায় মুজিবের প্রিভিউ দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে তথ্যচিত্রটির প্রিভিউ অনুষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের একটি বড় অংশ জুড়ে রয়েছে কলকাতার শহর। ম্যাট্রিক পাশের পর তিনি পড়াশোনার জন্য কলকাতা যান, জড়িয়ে পড়েন রাজনীতি সহ নানা সামাজিক কর্মকাণ্ডে। সে বিষয়টিকে উপজীব্য করেই কলকাতায় মুজিব শীর্ষক তথ্যচিত্রটি নির্মাণ করেছেন ভারতের জাতীয় পুরস্কার প্রাপ্ত খ্যাতনামা চলচ্চিত্রকার গৌতম ঘোষ, যেখানে উঠে এসেছে ধানমন্ডির 32 নম্বর রোডের বাড়ির কিছু করুণ স্মৃতিও। প্রধানমন্ত্রী কলকাতায় মুজিব তথ্যচিত্রটি দেখার পর এর নির্মাণ সংশ্লিষ্টদের এ সম্পর্কে তার মতামত বিভিন্ন নির্দেশনা দেন। কলকাতায় মুজিব তথ্যচিত্রটি নির্মিত হচ্ছে ফ্রেন্ডস অব বাংলাদেশ এবং বাংলাদেশ উপদূতাবাস কলকাতায় যৌথ প্রযোজনায়। হজযাত্রীর সঙ্গে বড় ধরনের প্রতারণা করছে বিশেষ কয়েকটি হজ এজেন্সি। এদের মধ্যে কয়েকটি বেশি টাকার জন্য তাদের নিবন্ধিত শতাধিক হজযাত্রীকে মৃত কিংবা অসুস্থ দেখিয়ে বেশি টাকা নিয়ে অন্যদের হজে পাঠাচ্ছে। মাশরাক রাহাতের রিপোর্ট। বাংলাদেশ থেকে যারা হজে যান তাদের বেশিরভাগই বৃদ্ধ। শেষ বয়সে সম্পত্তি বিক্রি কিংবা জমানো টাকা খরচ করে যান অনেকেই। তাদের সঙ্গেই প্রতি বছর প্রতারণা করছে গুটি কয়েক হজ এজেন্সি।
এবছর যেমন খিদমা ওভারসিজ নামের একটি প্রতিষ্ঠান তাদের 298 জন হজযাত্রীর মধ্যে অন্তত 100 জনকেই মৃত কিংবা অসুস্থ দেখাচ্ছে। বেশি টাকার জন্য এরই মধ্যে নির্ধারিত 58 জনকে বাদ দিয়েছে, চেষ্টা করছে আরো অন্তত 42 জনকে বাদ দেওয়ার। এমন গুরুতর অভিযোগ তদন্ত করছে ধর্ম মন্ত্রণালয়। এবছরের জন্য আমরা 20% করে দিলাম যে ঠিক আছে বাবা, 5 ভাগের 1 ভাগ তো অনেক, আপনি 100 হাজি হলে 20 জন রিপ্লেস করতে পারতেছেন। খিদমার 300 হাজি অ্যাভারেজ 298 জন, তারা অলরেডি নিজস্ব আমাদের ক্ষমতা রেখেই আমরা যে অনুমোদন দিয়ে দিলাম 20%, তাতে 60 জন তারা রিপ্লেস করে ফেলছে। এখন তারা নতুন করে আসছে যে 41 জন রিপ্লেস। হজের সময় আসছে বেশি টাকার রেটে যারা যেতে চায়, এগুলো হজ ব্যবস্থাপনা একটা চরম বলবো যে এটা অনিয়ম শুধু নয়, এটা অনইসলামিক। আপনি এক্সপ্লয়েট কাউকে করতে পারেন না। যারা দুষ্টামি করবে তাদের ব্যাপারে আমরা সোচ্চার থাকবো। বিষয়টি নিয়ে কথা বলতে খিদমা ওভারসিজের অফিসে গেলে বন্ধ দেখা যায়, ফোনও ধরেনি কেউ। এই প্রতিষ্ঠানটির পাশাপাশি লাইমস্টোন ও দেশ ভ্রমণ নামের আরও 2টি হজ এজেন্সির বিরুদ্ধে আজ হজ অফিসে একই ধরনের প্রতারণার অভিযোগ জানিয়েছেন অন্তত 11 জন হজযাত্রী। বলছে তোমার হাজি একটাও যাবে না, হাজি রেখে চলে যাব, রিপ্লেস করব। অবশ্যই প্রতারণা। সংশ্লিষ্টরা বলছেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয় না বলেই প্রতি বছর প্রতারণা ও অনিয়ম করছে কিছু হজ এজেন্সি। হাজিদের সাথে প্রতারণা, হাজিদের টাকা আত্মসাৎ, হাজিদের টাকা আত্মসাৎ করে গোপনে কিছুদিন লুকিয়ে থেকে আবার 1 বছর পরে হজ লাইসেন্স চালু করা, এই সমস্ত সিস্টেম বন্ধ করতে হবে। হজ এজেন্সিগুলোর সংগঠন হাব বলছে তারাও অনিয়মের বিরুদ্ধে। যিনি যাবেন তার কোনো রিপ্লেসমেন্ট করতে পারবে না কোন এজেন্সি, করলে শাস্তি পেতে হবে, সে কঠোর শাস্তি পেতে হবে। হাব ব্যবস্থা নিবে একবার স্বপ্রণোদিত হয়ে এবং ধর্ম মন্ত্রণালয় নিচ্ছে। এদিকে বারবার তাগিদ দেওয়ার পরও এখনো অন্তত 4000 হজযাত্রীকে উড়োজাহাজের টিকিট দেয়া নিয়ে টালবাহানা করছে কিছু এজেন্সি। তাদের শোকজ করেছে ধর্ম মন্ত্রণালয়। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে থাকা আরও 113টি দলিলের সম্পদ এবং গুলশানের 4টি ফ্ল্যাট জব্দ বা ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে বিভিন্ন কোম্পানিতে তাদের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করারও আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ শামস জগলুল হোসেন আজ এই আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বৃহস্পতিবার বেনজির আহমেদের 83টি দলিলের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। পরে তার আরও সম্পদের খোঁজ পাওয়া যায়। সেই সব সম্পদ ক্রোকের আদেশ দিয়ে দুদক আজ আদালতে আবেদনের পর আদালত তার সম্পদ ক্রোকের আদেশ দেন। এর আগে গত বৃহস্পতিবার বেনজির আহমেদ তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা 345 বিঘা জমি জব্দ এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে তাদের নামে থাকা 33টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দেয়া হয়। দখল, দূষণ, অনিয়ন্ত্রিত বালু আর পাথর উত্তোলন এবং অপরিকল্পিত বাঁধ ও স্থাপনা নির্মাণের ফলে অস্তিত্ব সংকটে পড়েছে দেশের বেশিরভাগ নদ নদী। রাজধানীর খামারবাড়িতে 2 দিন ব্যাপী নদী সম্মেলন উঠে আসে এসব তথ্য। সংকটাপন্ন নদ নদীগুলো রক্ষায় আলাদা আইন তৈরির দাবি জানানো হয়। নদী সম্মেলনকে কেন্দ্র করে রাজধানীর খামারবাড়িতে আসেন দেশের 61টি সংগঠনের কর্মীরা। এরা সবাই এলাকায় নদী ও পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছেন। এই মানুষদের বক্তব্যে উঠে আসে কিরকম ঝুঁকির মধ্যে আছে দেশের নদ নদী। আমাদের নদীগুলো সর্বনাশ করবার জন্য একটা বড় দায়িত্ব পালন করছে ভূমি জরিপ অধিদপ্তর। আমি জোনাল সেটেলমেন্ট অফিসে গিয়ে বলছি, আপনারা যেগুলো পাঠান কি করে পাঠান? আমাকে বলছেন, কেন ডিসিরা যা পাঠান? আমি বলি, ডিসিরা তো নদী ধ্বংস করার পক্ষে, আপনারা কার পক্ষে? 132টি জায়গায় আপনার এই বালু মহল অবৈধভাবে বালু উত্তোলন করে থাকে এবং এটার বাস্তব এক্সাম্পল হচ্ছে যে এক জায়গায় বালু মহলের ইজারা দেওয়া হয় এবং এই কাগজটি দেখিয়ে সারা অঞ্চলের ওই জেলার সমগ্র অঞ্চলে এই সিন্ডিকেট এই বালু মহলের ব্যবসাগুলো করে থাকেন। নির্বিচারে দখল, দূষণ, অনিয়ন্ত্রিত বালু আর পাথর উত্তোলন, একই সাথে অপরিকল্পিত বাঁধ ও স্থাপনা নির্মাণের ফলে অস্তিত্বের ঝুঁকিতে রয়েছে দেশের পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থা।
এ কারণে দ্রুত সংকটাপন্ন নদ নদীগুলোকে রক্ষার দাবি জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী। জানান নদী রক্ষার জন্য আলাদা আইন প্রণয়নের। আমার যদি বন রক্ষায় আইন থাকে, আমার যদি বন্যপ্রাণী রক্ষায় আইন থাকে, আমার কেন নদী রক্ষায় একটা আইন থাকবে না? নদী রক্ষা কমিশন একটি প্রাতিষ্ঠানিক আইন, এটা কিন্তু নদী রক্ষার আইন না। সেটা কিন্তু অনুষ্ঠানে অংশ নিয়ে আয়োজকদের বিভিন্ন দাবির সাথে সহমত ব্যক্ত করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বলেন, দখলদারদের ছাড় দেওয়ার কোনো মানসিকতা সরকারের নেই। এরা কখনো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি হতে পারে না। এরা অপরাধী, সরকার তাদেরকে অপরাধী হিসেবেই দেখে এবং এই ধরনের কোনো যদি সুনির্দিষ্ট যদি কোনো থাকে, আপনার পরিচয় গোপন করেও যদি আমাদের কাছে দেন, আমরা সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করবো। আমরা এই জায়গাটা জিরো টলারেন্স অবস্থান করছেন। 2023 সালে জাতীয় নদী রক্ষা কমিশনের পক্ষ থেকে সারা দেশে নদ নদীর যে 1008টি তালিকা প্রকাশ করা হয় সেটি ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন নদী ও পরিবেশ রক্ষায় কাজ করা সংগঠনগুলো। দ্রুত এই তালিকার সংশোধনও চাওয়া হয়েছে সম্মেলনে। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। এবার খেলার খবর। জয় দিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট শুরু করেছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ 67-22 পয়েন্টে হারায় দক্ষিণ কোরিয়াকে। ম্যাচের শুরু থেকে কোরিয়ার বিপক্ষে আধিপত্য ছিল বাংলাদেশের। প্রথমার্ধে স্বাগতিকরা এগিয়ে ছিল 24-11 পয়েন্টে। বাংলাদেশের রেইডার মিজানুর রহমান একাই 21 পয়েন্ট এনে দেন দলকে। সন্ধ্যা সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। উপকূলে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ। বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝোড়ো বাতাস, নদ নদীর পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত। নিবন্ধিত হজযাত্রীদের অনেকে মৃত এবং অসুস্থ দেখে তাদের পরিবর্তে অন্যদের সৌদি আরব পাঠানোর অভিযোগ, 58 এজেন্সিকে শোকজ। এবং সাবেক আইজিপি বেনজিরের আরও সম্পত্তি ক্রয়ের নির্দেশ আদালতের। রয়েছেন স্ত্রী সন্তানের নামে থাকা 113টি দলিলের সম্পদ, গুলশানের 4টি ফ্ল্যাট। এই ছিল সন্ধ্যা সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ইতিশাম নাসিম শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।